ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের আশ্বাসে সন্তুষ্ট নয় বিএনপি, বলছে 1 মাসের মধ্যেই সংস্কার সম্ভব। এবারে রমজানের আগে ভোট চাইছে জামায়াত, মৌলিক সংস্কার ছাড়া অংশ নিতে চায় না এনসিপি। পনেরো বছর পর ঢাকায় হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক, আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজ রেলপথ অবরোধের ঘোষণা, পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবিতে আন্দোলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদনামা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস না পেয়ে সন্তুষ্ট নয় বিএনপি। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে আগের অবস্থানে অনড় সরকার। এই নিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়নি বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির 7 নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হয় প্রায় 2 ঘণ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এছাড়া নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের মনোভাব কি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলো, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা নিয়ে সরকারের আগের অবস্থান তুলে ধরেন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে, এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। সরকার ক্ষমতা উপভোগ করতে নির্বাচন বিলম্ব করতে চায় না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী, আর বিএনপি বলছে 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপির অংশ নেওয়া অনিশ্চিত, বলছেন দলের নেতারা। বুধবার যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সাক্ষাৎ করেন রাজনীতিবিদরা। প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ঢাকায় আসেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। নানা কর্মসূচির মাঝে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সাথে। প্রথমে বৈঠক করতে আসেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, নির্বাচন, সংস্কার, শুল্ক আরোপ, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। এরপর বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। জানানো হয়েছে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, আর মাঠ প্রশাসনও নিরপেক্ষ নয়। মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি।
এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। সবশেষে বৈঠকে বসে বিএনপির সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, সেটাই জানানো হয়েছে। সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না, নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয় আলোচনা হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সীমা সামনে রেখে নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। এদিকে ডিসেম্বরকে টার্গেট করে ভোটের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আরপিও আচরণবিধি, আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ গুছিয়ে আনা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনও কারো বয়স 18 বছর হলে তিনি যেন ভোট দিতে পারেন সে পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে আইন পরিবর্তন আনার কথাও ভাবছে সংস্থাটি। আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কার্য আমরা একটা পর্যায়ে আসছি। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিয়েও সংলাপ করতে চায় নির্বাচন কমিশন। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। নতুন যারা নিবন্ধন পাবেন তারাও যাতে নির্বাচন কমিশনের সাথে এই আমাদের মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে পারে। বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার আরও উন্নতি হবে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় ইসলামী সমমনা 4 দল। এক বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, এই সংস্কারের জন্য আর সময় বাড়ানোর প্রয়োজন নেই। বুধবার বিকেলে পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসে জামাতে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিস ও নেজামে ইসলামী পার্টি। বৈঠক শেষে ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, কমিশন প্রস্তাবিত বহুত্ববাদ সংবিধানে প্রতিস্থাপন করা যাবে না। তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে হবে, দেশের মাটিতে কোনোভাবেই তাদেরকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। আর এজন্য প্রয়োজন নির্বাচিত সরকার। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আহ্বান জানায় ইসলামী সমমনা এই 4 দল। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তদন্ত কমিশন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে তদন্তের অগ্রগতি জানান কমিশনের সদস্যরা। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তারা। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে কমিশন। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন। এদের মধ্যে 8 জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। কমিশন প্রধান আরও বলেন, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।
তদন্ত কমিশনকে প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনার রহস্য বের করতেই হবে, এজন্য সব সহযোগিতা করবে সরকার। প্রায় 15 বছর পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে এই বৈঠক। এই বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সবশেষে 2010 সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এদিকে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। তালিকায় রয়েছে ভারত, কলম্বিয়া, কসোভো, মিশর, মরক্কো ও তিউনিশিয়ার নাম। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এতে ইউরোপে অভিবাসী কমবে 20%। দেশগুলোর নাগরিকদের ইউরোপে আশ্রয়ে পাওয়া কঠিন হবে। এছাড়া দ্রুতই তাদের আবেদনও নিষ্পত্তি করা যাবে। তবে একে পরিবর্তনশীল তালিকা দাবি করে ইইউ মুখপাত্র বলেন, দেশগুলো আবারও অনিরাপদ হয়ে উঠলে নিরাপদ তালিকা থেকে তাদের নাম সরানো হবে। আশ্রয় প্রার্থী কমাতে গত বছর ইউরোপিয়ান নেতারা অভিবাসন ইস্যুতে একটি চুক্তি করে, যা বাস্তবায়ন হবে 2026 সালের জুন থেকে। এর আগে অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণে সংস্থাটির প্রতি আহ্বান জানান ইউরোপীয় নেতারা। 2015 সাল থেকে চাপ বাড়লে অভিবাসী কমানোর সিদ্ধান্ত নেয় ইইউ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার তালিকাটি প্রকাশ করেছে মার্কিন এই সাময়িকী। অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তিনি লেখেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। উল্লেখ করা হয়েছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দিয়ে ক্ষমতায়নের ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের ভূমিকার কথা। এছাড়া তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী নেতারা। দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। বুধবার বিকেলে কথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরও জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে পারেন শেখ হাসিনা ও শেখ রেহানা। অভিযোগে রয়েছে, ব্রিটেনের এমপি হয়েও আওয়ামী লীগের ক্ষমতায় গুলশানে ইস্টার্ন হাউজিংকে একটি প্লট অনুমোদন করে দেন টিউলিপ। একইভাবে 2022 সালে পূর্বাঞ্চলের শেখ রেহানা ও ভাই বোনের নামে 10 কাঠা করে রাজকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এ ঘটনায় সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। এর প্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত হয়েছে। তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা। 6 দফা দাবিতে সকাল 10:30 থেকে শুরু করে প্রায় 8 ঘন্টার অবরোধে আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এর প্রভাব পড়ে অনেক এলাকায়।
এদিকে বুধবার রাতে জনস্বার্থে জারিকৃত তাৎক্ষণিক আদেশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে সাহেলা পারভিনকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টরের পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিসহ ৬ দফা দাবি শিক্ষার্থীদের। আজকে যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের ন্যায় আমাদের উপর হামলা করেছে ক্যাম্পাসে, তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না। যে ছাত্র জনতা সবাইকে তারা আঘাত করছে, এর জন্য আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসন যদি এর বিচার না করতে পারে তা ছাত্র এর থেকে বড় কর্মসূচি দিবে। কারিগরি একটি বিভাগের অন্তর্ভুক্ত না করে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হোক, যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলরা থাকবে, কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝবে। দীর্ঘ সময় আন্দোলন চলায় তীব্র যানজট দেখা দেয় তেজগাঁ সহ আশেপাশের এলাকায়। এ সময় ক্ষোভ ঝাড়েন এই পথের যাত্রীরা। পথচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। বাধ্য হয়ে দূরের পথেও হাঁটতে হয়েছে মানুষকে। তারা বলেন, দাবি যৌক্তিক হলেও সড়কে আন্দোলন না করে খোলা মাঠে করা উচিত। কোনো জিনিসটা বলতে চাইতে দেন না, আমরা যাবো কেমন? বড় গাড়ি ড্রাইভার 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, মানে বসে আছি আমরা, যাওয়ার কোনো প্রসেস নাই। বৃষ্টির ভিতরে রাস্তা হাইটে গাড়ি নামে হাইটে বাসায় যাচ্ছি, বাসায় সেই নারায়ণগঞ্জ, তো ভোগান্তি তো অবশ্যই, কষ্ট তো অবশ্যই হচ্ছে। কিছু হলে রাস্তা বন্ধ, ভাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোনো কিছু আসলে কেউ দেখে না, সবাই স্বার্থ নিয়ে আসবে। এর আগে একাধিকবার আন্দোলন করলেও সমাধান না আসায় আবারও এমন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপহরণের ২৪ ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। বুধবার ভোরে খাগড়াছড়ির সদরের গিরিকুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ এর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে জেএসএস। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা জানান, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশান চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে ফেরার পথে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণ করে ইউপিডিএফ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্ক বার্মা। অপহৃতদের উদ্ধারের চেষ্টার কথা জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, অপহৃতদের কোনো খোঁজ কি পাওয়া গেছে? তাদের উদ্ধারে পুলিশ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? দেখুন, অপহরণের পরে প্রায় 25 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 শিক্ষার্থী তাদের উদ্ধারের আসলে সেরকম কোনো ইতিবাচক খবর আমরা পাইনি। গতকালকে আপনি জানেন যে মূলত তাদেরকে গিরিফুল এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে। আমি বিষয়টা নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ অর্থাৎ জেএসএস সমর্থিত যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের যে কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরার সাথে গতকাল বিকেলে এবং গতকাল রাতেও আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জেনেছেন, তারা এই 5 বন্ধু মূলত তারা রাঙামাটির বাঘাইচড়িতে বিজু উৎসব তারা ঘুরতে সেখানে গিয়েছিল। গতকালকে সকালে তাদেরকে চট্টগ্রাম ফেরার কথা ছিল। তারা মঙ্গলবার বিকেলে কিন্তু খাগড়াছড়িতে এসেছে, কিন্তু মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো বাস না পাওয়ার কারণে তারা কুকিছড়া এলাকায় অর্থাৎ সদর উপজেলার একটি তাদের এক বন্ধুর আত্মীয় অর্থাৎ মৈত্রীদ্বীপ যে অপহরণের শিকার হয়েছে মৈত্রীময় চাকমার তার এক আত্মীয়ের বাড়িতে কিন্তু সেখানে তারা রাত যাপন করেছিল এবং সকালবেলা তাদের 7টার বাসে করে চট্টগ্রাম ফেরার কথা ছিল, কিন্তু সেখানে তাদের গিরিফুল এলাকায় তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং অন্য যে অপহৃতরা রয়েছে লংডিপ ম্রো, হলডিন ত্রিপুরা এবং দিব্যি চাকমা, রিশন চাকমা সহ অর্থাৎ 5 জন যে অপহৃত রয়েছে এবং তাদের যে বহনকারী টমটম যে চালক রয়েছে তাদেরকে অপহরণ করা হয়েছে। এবং আমি বিষয়টা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি আছেন ডক্টর তানভীর, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এখানকার যে খাগড়াছড়িতে যারা সর্বোচ্চ প্রশাসন যারা রয়েছে জেলা প্রশাসন বা অন্যান্য যে প্রশাসন পুলিশ প্রশাসন তারা যোগাযোগ করেছে, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি লাভ করতে পারে তারা সেই জায়গা থেকে প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে। এবং এই অপহরণের বিষয়টা নিয়ে আমরা ইউপিডিএফ এর সাথে ইউপিডিএফ এর বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। যিনি গণমাধ্যমের সাথে যোগাযোগ রাখেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মার, তিনি অবশ্যই এই যে অভিযোগ তাদের বিরুদ্ধে যে অপহরণের অভিযোগ সেটা তারা
অস্বীকার করেছে এবং তাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে তারা আসলে এই অপহরণটার সাথে কোনোভাবে জড়িত নয় এবং তারা সেটি ঘটায়নি। কিন্তু আমরা অপরাপর যে বিভিন্ন যারা অপহরণ শিকার তাদের পরিবার এবং যারা এখানে যারা বিশেষ করে পাহাড়ি ছাত্র পরিষদের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি আমাদেরকে অভিযোগ করেছেন যে ইউভিডিএফ এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদেরকে জোরপূর্বক যে রিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিসিপি শাখার সদস্য অন্য যারা যে 4 জন রয়েছে তারা সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, যেহেতু তারা 5 বন্ধু মিলে সেখানে একসাথে ছিল তাদেরকে এই কারণেই আসলে অপহরণ করা হয়েছে। এবং বিষয়টি নিয়ে আমি খাগড়াছড়ির যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি অপহরণের বিষয়টি নিশ্চিত করে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা অপহরণের শিকার হচ্ছে তাদের মোবাইল নাম্বার ট্র্যাক করে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যারা অপহৃত হয়েছে তাদের আসলে উদ্ধারে আমরা সেরকম কোনো ইতিবাচক খবর পাই না, তো তারা এখনো পর্যন্ত জিম্মি অবস্থা রয়েছে, তাদের এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি বলে এতটুকু আমরা জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে জেলা যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা অপহৃতদের উদ্ধারে তাদের যে চেষ্টা সেটা অব্যাহত রেখেছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। চট্টগ্রামে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে কিশোরীকে চান্দগাঁও থানার মোড়ে না নামিয়ে বাসটি বহদ্দারহাট টার্মিনালে চলে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে তার অভিযোগের ভিত্তিতে বাস চালক তারেক ও সহযোগী হানিফকে আটক করা হয়। পালিয়ে যাওয়া বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। কয়েকদিনে গরমের পর বুধবার রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, সাথে বজ্রপাত আর দমকা বাতাসও ছিল। তবে কয়েক ঘন্টার বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগ সৃষ্টি হয়। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়, এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার ঢাকায় বৃষ্টি হয়েছে 31 মিলিমিটার। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ফের বাড়তে পারে তাপমাত্রা। যাওয়ার কথা সায়দাবাদ, এক হচ্ছে বৃষ্টি আর যে আন্দোলন, আসলে এগুলি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। অনেক কষ্ট, মানে কোনো যানবাহন নাই, আসছে কষ্ট তো হওয়ার কথা। বৃষ্টির ভিতরে রাস্তা হাইটে গাড়ি নামে হাইটে বাসায় যাচ্ছি, বাসায় সেই নারায়ণগঞ্জ, তো ভোগান্তি তো অবশ্যই। কয়েকদিনের গরমে স্বস্তি দিয়েছে কয়েক ঘন্টার বৃষ্টি। বুধবার বিভিন্ন জেলায় কয়েক ঘন্টা বৃষ্টি ঝড়ে, তবে বজ্রপাতে 3 জেলায় 6 জন মারা গেছেন, এদের 5 জনই কৃষক। এদিকে শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের ক্ষতি হয়েছে। টানা কয়েকদিন সারা দেশে ছিল গরমের তীব্রতা, তবে বুধবার দুপুরে বদলে যায় পরিস্থিতি। মেঘ জমে আকাশে, বিকেলের আগে শুরু হয় দমকা বাতাস সহ বৃষ্টি। নোয়াখালীতে দুপুর 1টা থেকে 1.25 ঘন্টা বৃষ্টি ঝরে। আবহাওয়া অফিস জানায় এদিন 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়, তবে ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঘণ্টাখানেক বৃষ্টি হয়েছে মাদারীপুর সদর, কালকিনি ও ঢাসারা উপজেলায়। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা যায়। এদিকে বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে আলাদা জায়গায় মারা গেছেন 3 কৃষক। গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষক মারা যান। এছাড়া নরসিংদীর রায়পুরায় মারা গেছেন 1 জন। শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে আমের বাগানের ক্ষতি হয়েছে। বৃষ্টির পরই কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাগান ঘুরে দেখেছেন। ফলনের ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণের পরেও মিলছে না এর সুফল। 114 কিলোমিটার সিঙ্গেল লাইন থাকায় সময় ও ভোগান্তি কমছে না। এতে বাণিজ্য সম্প্রসারণের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ বলছে ডাবল লাইন নিয়ে কাজ করছে সরকার।
দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। তবে এই উন্নয়ন যাত্রায় বড় বাধা 114 কিলোমিটার সিঙ্গেল রেল লাইন। পশ্চিমাঞ্চল রেলের তথ্য বলছে রাজশাহী থেকে যমুনা রেল সেতু পর্যন্ত রেলপথের দূরত্ব 134 কিলোমিটার, ঈশ্বরদী থেকে রেল সেতু পর্যন্ত 71 কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত 43 কিলোমিটার মিলে মোট 114 কিলোমিটার সিঙ্গেল লাইন। এই 114 কিলোমিটারের ট্রেন পাসিংয়ের জন্য দাঁড়াতে হয়, ফলে যাত্রী দুর্ভোগ থাকবে আগের মতোই। সিঙ্গেল ট্রাকে আমরা কখনোই দ্রুত সময় মতো রাজশাহী থেকে বিভিন্ন জেলা রাজধানীতে আমরা যেতে পারবো না। এইটা সুফলটা বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পুরোটাই ডবল ট্র্যাক করতে হবে, তাহলে আমরা পুরো 100% সুফলটা পাবো। পশ্চিমাঞ্চলের 66 ট্রেন পরস্পরকে ক্রসিং করতে হয়, এতে গতি কমে, নষ্ট হয় সময়, বাণিজ্য সম্প্রসারণও হচ্ছে না। মালবাহী গাড়িগুলা বগিগুলা দেশের পূর্ব অঞ্চলে অর্থাৎ চিটাগাং পোর্ট থেকে রাজশাহী এবং উত্তরবঙ্গে সরাসরি বহন করতে পারছি না, যার ফলে আমরা এই এত বৃহৎ ব্যয় এবং বৃহৎ সুবিধা সম্পন্ন সেতু হওয়া সত্ত্বেও আমরা এই সুবিধা পূর্ণাঙ্গ ভোগ করতে পারছি না। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, ডাবল ট্র্যাক নির্মাণে কাজ করছে সরকার। প্রকল্পের মধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি ডিটেল ডিজাইন করছি, যে আব্দুলপুর থেকে রাজশাহী, তারপর আব্দুলপুর থেকে পার্বতীপুর, সান্তাহার হয়ে, এটাও ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। দেশের দীর্ঘতম এই রেল সেতু নির্মাণে খরচ হয় প্রায় 16,781 কোটি টাকা। এর 27.60% সরকার এবং 72.40% দেয় জাইকা। নতুন এই রেল সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বিস্তর। চলবে পণ্যবাহী ট্রেন, সেই সাথে বাণিজ্যের দুয়ার আরও বেশি সম্প্রসারিত হবে। কক্সবাজারের সাথে শুরু হবে এক্সপ্রেস ট্রেনের চলাচল। তবে এই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে তা হয়তো সময় বলে দিবে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। তীব্র নদী ভাঙনের কবলে সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি এলাকা। যমুনার গর্ভে বিলীন হচ্ছে এলাকার বিস্তীর্ণ আবাদি জমি। অসময়ের এই ভাঙন নিয়ে দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানালেও শঙ্কা কাটেনি এলাকাবাসীর। গত এক বছর ধরে ভাঙনের মুখে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকা। যমুনার পূর্ব পারে চর জেগে ওঠায় নদীতে ক্যানেল সৃষ্টি হয়ে পশ্চিম পারে আঘাত হানছে স্রোত। ইতিমধ্যে ভাঙনে বিলীন হয়েছে প্রায় 100 বিঘা ফসলি জমি। গত কয়েকদিন ধরে পানি বাড়ায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। এলাকাবাসীর শঙ্কা, যমুনার ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাঙন আতঙ্কে বাস করছে বাঁধের ভেতরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কিছু গ্রামের মানুষ। ধান পাট সবাই খুব ভালো ফসল হয়েছে, ভাঙতে আসে এই পর্যন্ত চলে আসে। এখন আমরা হয়ে গেছি আতঙ্কা। শুষ্ক মৌসুমে যে ভাঙন চাপ দিছে, আমরা কল্পনাও করতে পারি না যে এই সময় নদীটা ভাঙবে। জরুরি ভিত্তিতে কাজ না করা হয় তাহলে ভাটপিয়ারির ত্রিরক্ষা বাঁধ ভেঙে ভিতরে ঢুকে পড়বে। যমুনার ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা শুরুর আগেই স্থায়ী ব্যবস্থার আশ্বাস কর্মকর্তার। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি। গত এক বছরে অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পশ্চিম পাড়ের প্রায় 2 কিলোমিটার অংশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিকিৎসক সংকটে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অবস্থা সম্পন্নরা ছোটেন প্রাইভেট ক্লিনিক সহ বড় শহরে। তবে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাধ্য হয়েই ভিড় করেন এসব হাসপাতালে, আর রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। নেত্রকোনার হাওড়াঞ্চলের খালিয়াজুড়ি উপজেলায় লক্ষাধিক মানুষের বাস। তাদের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল 31 শয্যার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। বছরখানেক চিকিৎসক শূন্য থাকার পর সম্প্রতি একজন যোগ দিয়েছেন হাসপাতালটিতে। স্থানীয়রা বলছেন, চিকিৎসক সংকটে মেলে না সেবা। চিকিৎসা তোমার হইতেছে না, কি করা যায়? আজকে 3 দিন হয়ে গেছে বাচ্চা আমার এরকম। রোগী আইলে পরে খালিয়াজুড়ি ডাক্তার না তাতে আমরা রেত্রুনা যাওয়ার মতো সামর্থ্য নেই, রাস্তা গিয়ে আমরা লাস্ট দিয়ে ফিরে তাইতে হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 2 জন। আশানুরূপ চিকিৎসা না পেয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলা সদর ও সিলেটে ছুটতে হয় স্থানীয়দের। ঢাকা সিলেট মহাসড়কের পাশের স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত রোগী আনা হলেও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায় না।
চিকিৎসা সেবা নিতে আসলেও ডাক্তারদের দেখা পান না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। উপযুক্ত ডাক্তার নাই, আমরা ইয়া ভুক্তভোগী, এখানে আমরা সুন্দর মতো চিকিৎসা পাই না, বাইরে যাওয়া লাগে, টেস্ট করানো লাগে। 2 জন দিয়ে অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং ইমার্জেন্সি চালাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। যদিও রোগীদের প্রাথমিকভাবে রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছে, এটা আমরা মেনে নিচ্ছি, তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। নীলফামারী 4 উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আমরা লিখেছি, তো ওনারা বলছেন সারা দেশেই একই চিত্র, এই মুহূর্তে চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের সামনে চিকিৎসক নিয়োগ হবে, নিয়োগ হলে আমরা আরও চিকিৎসক পাবো বলে আশা করি। নীলফামারী জেলায় প্রায় 21 লাখ মানুষের বাস। জেলায় 125টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 35 জন চিকিৎসক, যার মধ্যে অনেকে আবার প্রেষণে কাজ করছেন বিভিন্ন জায়গায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $26.5 বিলিয়ন বেশি, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ $21.17 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তবে IMF এর ঋণ প্রাপ্তির শর্ত পূরণে লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও $1 বিলিয়ন পিছিয়ে রয়েছে। শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ থাকতে হবে 17 বিলিয়নের কিছুটা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ এখন $16 বিলিয়ন। প্রবাসী আয় আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। মার্চে $329 কোটি রেমিটেন্স এসেছে, যা এক মাসের হিসেবে রেকর্ড ছিল। ফলে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকে বিক্রি করছে, এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশের বেসরকারি খাতে ঋণ প্রবাহে কয়েক বছর ধরে ভাটা চলছে। চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে অর্থনীতির প্রধান এই খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 6% ঘরে। ফেব্রুয়ারির শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে 6.82%। চলতি অর্থবছরের ঘোষিত মুদ্রানীতিতে 9.8% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়। জানুয়ারিতেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.15%। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার 21 বছরের মধ্যে সর্বনিম্ন। সবশেষ 2004 সালের ফেব্রুয়ারিতে এই খাতে ঋণ প্রবৃদ্ধি 6.82%-এর নিচে নেমেছিল। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ প্রায় নেই, আবার ব্যাংক খাত থেকে ভুয়া কোম্পানি তৈরি করে অর্থ লোপাটও বন্ধ হওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এত কমেছে। শুল্ক নিয়ে সংকট নিরসনে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের 2000 কোটি টাকার খরচ বৃদ্ধির আশঙ্কা থাকলেও বিমানের কার্গো পরিবহন ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। 3 মাসের জন্য স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 37% শুল্ক আরোপ। তবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়েছে পোশাক ও চামড়া খাতে। ঈদের পর ভোজ্য তেল, চাল সহ অনেক নিত্যপণ্যের দাম বেড়েছে। এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। উপদেষ্টা বলেন, অর্থনীতিতে সরকার ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ঋণ করে পরিচালনা পদ্ধতি থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। 5 আগস্টের পর অন্তত 50,000 কোটি টাকার বৈদেশিক দায় পরিশোধ করেছে সরকার। 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। উপদেষ্টা জানান, শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত হওয়ার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে সরকার। চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে, অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না। স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওনারা কনফিডেন্ট যে এটা ওনাদেরকে কোনো ধরনেরই কোনো ইম্প্যাক্ট করবে না। বাণিজ্য উপদেষ্টা জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সরকার এখন দেশটির চেয়ে কম খরচে বিমানে কার্গো পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে। বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি। একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না।
বাজারে দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমছে, কিছু জিনিসপত্রের দাম বাড়লেও তা জনজীবনে খুব বেশি প্রভাব ফেলবে না। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে ৫% অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এই সংক্রান্ত আদেশ জারি করে প্রতিষ্ঠানটি। এর ফলে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে অগ্রিম আয়কর থাকল না। আদেশে বলা হয়, অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল এর উপর আরোপিত অগ্রিম কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন ক্রমে আমদানিকারকরা তেল আমদানি করতে পারবে। এর আগে রোজার দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক করে যে রিয়াত দিয়েছিল তার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়। তার আগেই ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকেরা। ফলে ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। এমন বাস্তবতায় অগ্রিম কর প্রত্যাহার করল এনবিআর। ভরিতে ৩,০৩০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৬৫,২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। এটি দেশের বাজারে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আজ থেকে বাজারে নতুন দাম কার্যকর হবে। বাজস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ৩ বার দর পরিবর্তন করা হলো। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১,৫৭,৭০০ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১,৩৫,১৭৫ টাকা। সনাতনী স্বর্ণের প্রতি ভরি কিনতে গুনতে হবে ১,১১,৬৬০ টাকা। বাজস জানায়, স্বর্ণের দাম পরিবর্তিত হলেও রূপা বিক্রি হবে আগের দামেই। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।